আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার আমরা এই চ্যানেলে আজকে টপিক নিয়ে এসেছি প্রি আইপিও বা আনলিস্টেড স্টকস বা মার্কেটে আসার আগে যে স্টকসগুলোতে আপনারা বিনিয়োগ করবেন বা ইনভেস্ট করবেন সেই টপিকটা একবার বলে দিই। প্রি আইপিও শেয়ারে বিনিয়োগ করে প্রফিট বা সামনের 3-4 বছরে কেমন প্রফিট আসবে বা আসতে পারে। যদি রেফারেন্স জানতে হয় যে আনলিস্টেড শেয়ার কি হয় না হয়, আমরা এই চ্যানেলে অলরেডি বানিয়েছি, আপনারা দেখে নেবেন, এখানে দিয়ে দেওয়া হবে উপরে। এবার আমি চলে আসি মেন টপিকে। ফার্স্ট অফ অল, প্রি আইপিও হচ্ছে আমার আনলিস্টেড স্টক। আনলিস্টেড স্টক মানে হচ্ছে মার্কেটে আসার আগে যেগুলো আমরা বিনিয়োগ করতে পারি বা ইনভেস্ট করতে পারি, বা আইপিওতে যখন সার্টিনিটি থাকে না। আইপিও আমি যখন আপনারা আইপিওতে কোনো ধরুন একটা এক লট 2 লট যখন আপনারা অ্যাপ্লাই করলেন, আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, অ্যালটমেন্ট হতেও পারে নাও হতে পারে। যেগুলো ওভার সাবস্ক্রাইব, আন্ডার সাবস্ক্রাইব, সেগুলো তো পরে আমরা গ্রে মার্কেট থেকে দেখে আমরা ওটাকে অ্যানালাইসিস করে বলি। বাট শিওর শট 100 কি 1000% সার্টেনিটিতে মার্কেটে আসার আগে যদি আমার পোর্টফোলিওতে ওটাকে আনতে হয়, তাহলে কি করতে হবে? প্লাস মার্কেটে আসার আগে ও যে 1 টাকাটা কিরম ভাবে 4 টাকা হয়ে যখন মার্কেটে 7 টাকায় লিস্ট হচ্ছে, ওই 1 to 7 এর মাঝখানে যদি আমার ওই জার্নিতে যদি পার্ট নিতে হয়, তাহলে কি করতে হবে, কেন করতে হবে, কিরম ভাবে আমাদের দ্বারা করতে হবে, কেনই বা করছি, সেটা নিয়ে আজকে আমি আর রাজ আলোচনা করতে চলেছি। ফার্স্ট অফ অল, এখানে দেখতেই পারবেন এই ডেটার ক্ষেত্রে এখানে কিন্তু আমি একটু অনেকটা ব্যাকওয়ার্ডে যাচ্ছি, যেখানে কিছু কিছু স্টক আছে, যেরকম দেখতে পারেন ডেলিভারি। এখানে এখনো একটা স্টক আছে, এরকম অলরেডি আমাদের আগের চ্যানেল এই চ্যানেলে বলেই দেওয়া হয়েছে এনএসির ব্যাপারে। এনএসিতে এখানে যেই স্টকগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট ফর অ্যানালাইসিস পারপাস আর আপনাদের এডুকেশন পারপাসের জন্য। ডেলিভারি ইনভেস্টমেন্ট ডেট ধরুন মার্চ 2021, লেন্স কার্ডে এন্ট্রি নিয়েছে 2020, বিকাজিতে 2019, নিবা উবার 2024, মঞ্জুশ্রী 2025। কে নিয়েছে? এখানে কোনো সোর্স বা কিছু দিনই এইটা। এই যে একটা ডেটাটা দেখছেন, যে সোর্সিং ডিরেক্ট, যে এখানে আমার এন্ট্রি নেওয়া হয়েছে, কোনোটা প্রাইভেট ইকুইটি, কোনোটাতে প্রি আইপিও প্রাইভেট, প্রি আইপিও প্রাইভেট প্রাইভেট। দিস ইজ আ ইন হাউস মার্চেন্ট ব্যাংকার্সদের টিম একটা ফান্ড বানিয়ে পুল অফ ফান্ডটাকে এই স্টকগুলোতে ডিস্ট্রিবিউট করেছিল। কারা করেছিল? মার্চেন্ট ব্যাংকার্স বা একটা ব্যাংকার্সের টিম মিলে ইন হাউস ডিটেলস নিয়ে ওই সময় এই স্টকগুলোতে ইনভেস্ট করেছিল। রাজ আপনাদেরকে বলেছিল যখন এনএসি 900 থেকে 1800 গেছে বা 800 থেকে 1800 গেছে বা 2000 গেছে, তখন বেচে দিয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে, যারা ইনভেস্টমেন্ট করেছিল ওই ব্যাংকার্সরা, ডেলিভারিতে এন্ট্রি নিয়েছে 2021, এনএসসিতে এন্ট্রি নিয়েছে ফেব্রুয়ারি 2021, আবার এপ্রিল 2022। দেখবেন এখানে কথা লেখা আছে প্রাইভেটলি ট্রেডেড, একটা টার্ম দেওয়া আছে অ্যাঙ্কার। এখানে লেখা আছে টাইম টু আইপিও অ্যাট ইনভেস্টমেন্ট 3+ ইয়ার, 1 ইয়ার, 5+ ইয়ার, 3+ ইয়ার। একটা সেট অফ পুল বা একটা সেট অফ স্কিম, যেখানে কিনা একটা টাইম ফ্রেমটা ওরা মেজার করে দিচ্ছে, যারা কিনা অলরেডি সিএফএ, সিএফপি, বা যারা অলরেডি 20 বছর আউটসাইড, যারা আউটসাইড ইন্ডিয়ান মার্কেট, যারা কিনা গ্লোবাল মার্কেট প্লাস মার্কেটে 15+ ইয়ার্স বা 20+ ইয়ার্স এক্সপিরিয়েন্সে আছে, সেখানে এই জায়গায় ইনভেস্ট করেছে। তাহলে রাজদা বা কৌশিক দা এগুলো যে ইনভেস্টমেন্ট করেছে, প্রত্যেকটা একটা ভ্যালুয়েশন আছে। এই কথাটার না স্টক মার্কেটে খুব দাম আছে, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। আমরা যে জিনিসকে ভ্যালু করতে পারবো না বা যে জিনিসের ভ্যালুয়েশন ম্যাচ করবে না, সেখানে আমি এন্ট্রি নেব না। প্রত্যেকটা একটা ভ্যালুয়েশন নিয়ে সেখানে দেখতে পাচ্ছেন কত হাজার কোটিতে, এটা কত কোটিতে এন্ট্রি নিয়েছে, 12,900 কোটি, 3,70,000 কোটি, 38,370 crores, 80,000, এইগুলো টোটাল কিন্তু মানে আমার নাম্বার অফ, যদি আমি লেটেস্ট ভ্যালুয়েশনে ধরি, এভাবে ভ্যালুড হয়েছে, আর ফিনান্সিয়াল রেভিনিউগুলো সব দেওয়া আছে। এবার এটা আমি আপনাকে সেট বোঝালাম, এখান থেকে আপনাকে সেট বোঝালাম যে কিরম ভাবে একটা টিম ইনভেস্টমেন্ট করছে, যেখানে আর্লি স্টেজ কোম্পানিতে করছে, যেগুলো প্রি আইপিওতে করছে, যেগুলো লিস্টেড মার্কেটে আসতে পারে, সার্টেনিটি আসবে, সেগুলোতে কোন কোন সময় কিরম ভাবে করছে। বাট এটা বুঝবো কি করে? এবার আমি চলে আসি, যেরকম আমি ভালো দিকটা বলছি, যে 1 টাকা জিনিসটা 7 টাকায় মার্কেটে লিস্ট হবে, তার আগেই আপনি আমার জার্নিতে এন্ট্রি করছেন। এবার আমি তার আগে এখানে আমি কোনো নাম রেখিনি, এটা একটা গ্রিন এনার্জি স্টক। কি এনার্জি স্টক? গ্রিন এনার্জি স্টক, নামটা হিডেন আছে। মার্কেট ক্যাপ হচ্ছে যেখানে দেওয়াই আছে 703.96 crore, পি রেশিও 517, 517, পি রেশিও হচ্ছে 517, যেটা কিনা ভালো না। সেক্টর পি যদি আমি দেখি, সেক্টর পি থেকে কিন্তু 517 পিটা ভালো না। কারেন্ট প্রাইস 600, ইপিএস 1.16, ডেট টু ইকুইটি রেশিও দেওয়া নেই, আর পিবি রেশিও 9.16। এটা আবার কেন দেখালাম? কারণ স্টকটা হাইলি ওভার ভ্যালুড। লোকে আমরা জানি যে গ্রিন এনার্জি খুব ভালো সেক্টর, এই স্টকটা হাইলি ওভার ভ্যালুড, কিন্তু
আমি তাহলে এটা কেন বলছি, যদিও স্টকটা হাইলি ওভার ভ্যালুড, এই স্টকটা একটা ফুল ভ্যালু চেন প্রোভাইডার প্লাস একটা অর্ডার পেয়েছিল। এখানে অর্ডার বুক অফ 1200 কোটি অ্যাজ অফ সেপ্টেম্বর 2024, অ্যান্ড এস্টিমেটেড অর্ডার বুক অফ অ্যারাউন্ড 1800 crore in 2025, মানে ব্লকবাস্টার ডিল 2024 আর 2025 করেছে। ওভার ভ্যালু স্টক হওয়ার ক্ষেত্রেও, যে ক্ষেত্রে সেক্টরটা একটা সাসেপ্টেবল সেক্টর, বা যে ক্ষেত্রে এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে গ্রিন এনার্জিকে যে ক্ষেত্রে আমরা হাই পোটেনশিয়াল সেক্টর ধরছি, এই স্টকটা ওভার ভ্যালুড হওয়া সত্ত্বেও স্টকটা বাড়তে থাকছে। পরবর্তী মানে যখন ভিডিওর আপনারা নেক্সট পার্টে যাবেন, রাজ একটা ডাউন ট্রেড স্টক নিয়েও আলোচনা করবে, তখন বুঝতে পারবেন যে কিরম ভাবে জিনিসটাকে বোঝাচ্ছে। বাট রাইট না, আমি যে স্টকটার কথা বলছি, গ্রিন এনার্জি স্টক, হাইলি ওভার ভ্যালুড স্টক, তাও আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, স্টকটা ওভার ভ্যালুড হওয়া সত্ত্বেও কিন্তু উপরের দিকে যাচ্ছে। বাট আপনি কি করে বুঝবেন ওয়েন টু এক্সিট অ্যান্ড ওয়েন টু এন্ট্রি? ফার্স্ট অফ অল আপনি স্টকটার নামই জানবেন না। একটা গ্রিন এনার্জি স্টক মার্কেটের বাইরে, একটু মাথায় এবার জাস্ট ক্লিক করে আনুন, মার্কেটে আসার আগেই 600 টাকায় দাঁড়িয়ে আছে, 600, রাইট নাও 600-এ দাঁড়িয়ে আছে। অ্যান্ড 600-এ দাঁড়ানোর আগে এটা আমি বলেও দিই, এই ইয়ারে অলরেডি -13% নেগেটিভে আছে। অলরেডি 600, মানে 600 টাকা এখন কারেন্ট প্রাইস আজকের দিনে হচ্ছে 28 মে 2026, যখন আমি ভিডিওটা বানাচ্ছি, কারেন্ট প্রাইস 600, আর এই ইয়ার 13% নেগেটিভে আছে। এখন এটা আরো পড়বে। ওভার ভ্যালু স্টক বললাম, সেক্টরটা ভালো, কিন্তু এইটা আমার পোটেনশিয়াল মাল্টিব্যাগার হতে পারে। আমরা যে রিসার্চটা করছি বা আমরা যে রিসার্চটা করবো, তার মধ্যে এই স্টকটা থাকতে পারে, নাও থাকতে পারে, পোটেনশিয়াল মাল্টিব্যাগার হতেও পারে। আমরা আমাদের অ্যানালাইসিস বা আমরা আমাদের যে রিসার্চ পেপার কখনোই আপনাদেরকে রিভিল করবো না আজকে। বাট কিরম ভাবে অ্যানালাইসিস গুলো করছি, এখানে যদি ছোট করে আপনি থাকবেন, যেটা আমি মানে ইউনিভার্সিটি বললাম না, বাট ভিডিওর মধ্যেই আছে, আমি কিন্তু টুক করে ফান্ডামেন্টালসটা বুঝিয়ে দিলাম। এটা মানে কি, যে 2024-এ 1200 কোটি টাকার অর্ডার পেয়েছে, 2025-এ 1800 কোটি টাকার একটা ব্লকবাস্টার ডিল পেয়েছে, প্লাস এখানে ডেট ফ্রি ব্যালেন্স শিট আছে। তার মানে যেরকম ভাবে আমরা লিস্টেড কোম্পানি অ্যানালাইসিস করি, তার থেকেও ইনহাউস ডিটেল, তার থেকেও তুকুর অ্যানালাইসিস আমাদের কিন্তু আনলিস্টেডের ক্ষেত্রে লাগছে। কেন? আনলিস্টেডের কাছে কি পোটেনশিয়াল আছে, 1 টাকার জিনিসটা কিন্তু 100 টাকা অব্দি যেতে পারে। 1 টাকার জিনিসটা 100 টাকার অব্দি যেতে পারে। এখানে এটা হচ্ছে একটা মিলেনিয়ার গ্রোথ পার্সেন্টেজ ফ্রম 2013 টু 2023। এখানে প্রত্যেকটা ইন্ডেক্সের এই মানে প্রত্যেকটা কান্ট্রি দেওয়া আছে, যেখানে আমি ইন্ডিয়ার উপর ফোকাস করেছি 85%। এটা হচ্ছে একটা গ্রোথ ইকোনমি ওয়াইজ আমি দেখাতে চাইছি, যেখানে টপ 40% অফ দ্য পিরামিড স্পেন্ড USD 600 বিলিয়ন অ্যান্ড USD 50 বিলিয়ন ইনক্রিমেন্টাল স্পেন্ড পার ইয়ার। এখানে আপনাদের অত বুঝতে হবে না, জাস্ট আমি এই জিনিসটা হাইলাইট করতে চাইছি। অ্যামং অল দ্য কান্ট্রিজ হিসেব মতো অবভিয়াসলি চায়না এগিয়ে আছে, ইন্ডিয়া ক্যান বি আওয়ার নেক্সট। যেরকম মাইনিং বলি, ডায়মন্ড মাইনিং, ইন্ডিয়া কিন্তু এখনো সেই পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করি, টিল 85%-এ দাঁড়িয়ে আছে। এবার আমি এটা কেন বললাম, তার একটাই কারণ, আজকে অজস্র কোম্পানি, আজকে ইভেন আমাদের যে কোম্পানি দাঁড়িয়ে আছে, ডিস্ট্রিবিউশন কোম্পানি যে দাঁড়িয়ে আছে, ফিনান্সিয়াল কনসালটেন্ট কোম্পানি দাঁড়িয়ে আছে, আজকে আমার কোম্পানি যদি আজকে 100 CR ভ্যালুয়েশনে হয় বা 70 CR ভ্যালুড হয়, আমার ড্রিম যে আমি এটাকে 5000 CR নিয়ে যাব। আমার ড্রিম যে আমি এককালে আমি 100 CR নেট রেভিনিউ, এফএনও যেটা হয় ইয়ার অন ইয়ার, যেটা আমার রেভিনিউ আছে, আমার কোম্পানি আমি 100 CR রেভিনিউ করতে চাই, 150 CR রেভিনিউ করতে চাই, 200 CR রেভিনিউ করতে চাই, ইয়ার অন ইয়ার আস্তে আস্তে করে। যেরকমভাবে আমরা অপারেটিং প্রফিট বা যেরকমভাবে আমরা লোকের কোম্পানির ব্যালেন্স শিট আমরা ফান্ডামেন্টাল চেক করছি, আজকে আমি চাই যে আমার কোম্পানিটা বাড়ুক, আমাদের কোম্পানিটা বাড়ুক। আমার মতো বা রাজের মতো আরও এরকম নিশ্চয়ই কোম্পানি আছে, কনজিউমার কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, কোনো XYZ কোম্পানি আছে, তারাও চাইবে যেখানে লোকে তাদের ইনভেস্টমেন্ট দিক আর সেগুলো হাইলি গ্রোথ হোক, 1 টাকারটা 10 টাইমস হোক, 10 টাইমসটা থেকে 100 টাইমস হোক। সেম ভাবে এটাও আমি একটা ডেটা নিয়েছি, যেখানে কিনা ইন হাউস মার্চেন্ট ব্যাংকার্সরা বা আরো মার্চেন্ট ব্যাংকার্সদের টিমরা, ব্যাংকার্স মানে টিম, ব্যাংকারের টিমরা, নট ওয়ান সেট অফ ব্যাংকার্স, ব্যাংকারের টিম মিলে এটাও একটা 1 CR একটা কিরম ভাবে হোল্ডিং রাখতে হয়, সেরকম ভাবে যেরকম আমরা মিউচুয়াল ফান্ডে হোল্ডিং হয়, কোনটা রিলায়েন্স, কোনটা HDFC, কতটা ভারতী এয়ারটেল আছে, সেরকম ভাবে আমি পোর্টফোলিও হোল্ডিংস লিস্টেড মার্কেট আর আনলিস্টেড মার্কেটে আমি সেগমেন্টটা দিয়েছি। লিস্টেড মার্কেট নিয়ে আমি আলোচনা করলাম না, প্রত্যেকটা স্টক আপনারা জানেন, ফোর্স মোটরস, ডাইনামিক টেকনোলজিস, স্যাসকেন, E2E নেটওয়ার্ক, আমি এগুলো নিয়ে আলোচনা করলাম না। কিন্তু
তারাও যখন 34% ওয়েটেজ রেখেছে, 34% ওয়েটেজ রেখেছে এই আনলিস্টেড কোম্পানিগুলো, যেখানে নাম দেখে কিন্তু কেউ কিনতে যাবেন না। আমি আবার বলছি, আনলিস্টেড কিন্তু সবার বাস কি বাত না। আনলিস্টেড জন্য অনেক হাইলি প্রোফাইলিক আপনার একটা অ্যানালিসিস লাগবে, প্রোফাইলিক অ্যানালিসিস লাগবে, যেখানে কিনা নট অনলি ফান্ডামেন্টালস, ইন হাউস ডিটেলসগুলো লাগবে, যে কে কার থেকে কত ডিল পেলো, কোনটাতে এফআইআই নিয়ে বসে আছে, কোনটাতে তুরন্তভাবে লিকুইডিটি নেই, কোনটাতে লিকুইডিটি আছে, বা কোনটা একটু হলেও বাড়তে চলে যাবে, পাম্প হবে, পাম্প বা ডাম্প হবে, 300 টাকা স্টকটা 350 টাকা যাবে, বা 350 টাকা স্টকটা ডাম্প হয়ে 250 আসবে, ওখানে গিয়ে আমি আবার এন্ট্রি নেবো। তো ওইগুলো কিন্তু উইদাউট এনি প্রপার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা উইদাউট এনি ফিনান্সিয়াল কনসালটেন্ট কখনো একা একা এন্ট্রি নিতে যাবেন না। যদিও ভেরি ফিউ প্ল্যাটফর্মস আছে, এগুলো কিন্তু প্রাইস ডিফার করতে থাকে, মার্কেটে এগুলো কোনো জেনারেলাইজ প্রাইসড হয় না। কেউ আপনাকে 7 টাকাতেও কেনাতে পারে, কেউ 5 টাকাতেও কেনাতে পারে, কেউ 9.5 টাকাতেও কেনাতে পারে। কত টাকায় কিনছেন সেটা ডাজেন্ট ম্যাটার, কতই যেতে পারে সেটা কিন্তু ম্যাটার করে। সেরকম ভাবে যখন একটা ওয়ান্স ইয়ারের যখন 1 কোটি টাকা একজন ইনভেস্ট করছে, কিছু থেকে করছে, তাদের টিম 1 কোটি টাকা যাদের থেকে নিচ্ছে, সেখানেও 100 টাকার মধ্যে 34 টাকা আনলিস্টেড সেগমেন্টে দিয়ে রেখেছে, আর কন্টিনিউসলি কিন্তু এই স্টকেই রেখে দেবে। তার মানে না, এখান থেকে ধরুন স্টার্লিং অ্যান্ড উইলসন ডেটা সেন্টার থেকে বেরিয়ে গেল, প্রফিটটা হয়তো বুক করলো, মার্জিনাল লস হয়তো বুক করলো, করে আবার এখান থেকে চার্নিং করে অন্য একটা স্টক ঢোকালো, আবার অন্য একটা স্টক বের করলো। তার মানে আনলিস্টেডের ক্ষেত্রে এটা বলেছে আসছে 3-4 বছরে কত হতে পারে। আনলিস্টেড ক্ষেত্রে আসছে 3-4 বছর ছেড়ে দিন, 2 বছরও আপনার টাকা ডবল হয়ে যেতে পারে। আবার আপনার আসছে 1 বছরের মধ্যে টাকা 50% ডাউনও হতে পারে। বাট আপনার পার্ট অফ দ্য পোর্টফোলিওতে কত পার্সেন্ট রাখবেন না রাখবেন সেটা আপনি আমাদের দ্বারাই জানবেন, যেটা আপনার কতটা রাখা উচিত, আপনার কতটা সামর্থ্য, আর কতটা আপনাকে স্ট্রেচ করা উচিত, আর কেনই বা যাবো। সবার জন্য কি আনলিস্টেড? দ্য অ্যান্সার ইজ নো। বাট যাদের জন্য আনলিস্টেড নেব বা যাদের পোর্টফোলিওতে আমরা রাখবো, ইট ক্যান বি মাই ডায়মন্ড মাইন। যখন বলে যে এরকম রাজ্য ভিডিওতে বলছে কপার বাড়বে, ফর এক্সাম্পল, কপারে তো কোনো স্টক নেই ইন্ডিয়ান মার্কেটে, বাট কপার বাড়বে, বেড়েও চলেছে। বাট আনলিস্টেড মার্কেটেও এরকম স্টক আছে, এগুলোতে আমি ইনভেস্ট করাতে চাই। যেরকম বলছে রিসার্চ পেপার রেডি হচ্ছে, এরকম আগের ভিডিও তো মেন চ্যানেল যেটা আছে রাজকর্ম করে বিজনেস করে, যেখানে বলেছে যে গুড়গাঁওকে আমরা ইন হাউস কোম্পানিদের সাথে বুঝতে পারছি। ইন হাউস ডিটেলসগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটি বা জেমিনিতে পাবেন না। সেগুলোর জন্য কিন্তু আপনার ডেটাকেই ভরসা করতে হবে। ডেটাও যদি ফেল হয়, যে ডিলটা ক্র্যাক হচ্ছে সেটাকে আপনাকে একদম প্রেজেন্ট বুঝতে হবে, যে কেন হচ্ছে না হচ্ছে, কোন কোম্পানি গ্রোথ হবে না হবে, সেগুলো কিন্তু পুরোপুরি একদম ভেতর থেকেই জানা যাবে, সেগুলো কিন্তু বাইরে জানা যায় না। এইবার এই যে আনলিস্টেড কতটা আমার রিস্ক থাকে না থাকে, এগুলো পোটেনশিয়ালও বোঝাবেই, ভালো কেসটাও বোঝাবে, ডাউনসাইড কেসটাও বোঝাবে। বাট পার্ট অফ দ্য পোর্টফোলিও ইজ মাস্ট। যদি আমার 100 টাকার মধ্যে 20 টাকা, 25 টাকা, 30 টাকা বা 10 টাকা, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ডিফার করবে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফার করবে, যে কার কতটা সামর্থ্য, কার কি গোল, সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি বলি যে রিটার্ন কত আসতে পারে কৌশিকদা, এর রিটার্ন সত্যি বলতে আমার কাছে, যদি কম্পাউন্ডেড আপনি যান, যদি পাস রেটাও বলেন, 35% ক্যাগার। এবার যদি আমি 35% ক্যাগার ওপেনলি বলি, এটা তো একটা মানে কি বলবো, মানে এরকম ব্যাপার হলো আমি 6 বলে 36 মারছি, বা 6 বলে প্রত্যেক ম্যাচে 30 মারছি, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। 35% ক্যাগার ইজ হিউজ। 24% ক্যাগারে টাকা, যদি আমি 24%ও ক্যাগার ধরি, প্রত্যেক 3 বছরে আমার টাকা ডবল হয়। 35% ক্যাগার মানে তো আসছেই না। পাস যেটা বলছে, তার মানে কি এটা হতে পারে? অবশ্যই হতে পারে, কিন্তু আবার এটাও হতে পারে আজকে 35% ক্যাগারে দাঁড়িয়েছে, কালকে 55%। আমি যখন নেক্সট 6 মাস পর আপনাদের সাথে ভিডিও করলাম, বা নেক্সট 6 বছর পর আপনাকে ভিডিও করলাম, দেখতে পারে আনলিস্টেড ইজ দ্য ফিউচার, 55% ক্যাগারও দাঁড়িয়ে থাকতে পারে। বাট কোন পোটেনশিয়াল স্টকসে যাব, কোন পোটেনশিয়াল স্টকসকে আমি ডিলিস্ট হবে, কোনটা আমি এন্ট্রি করবো না, কোনটাতে আমি কখন এন্ট্রি নেবো, কোনটার কিরকমভাবে ভ্যালুয়েশন চেক করবো, সেটার জন্য আপনাকে আমাদের কাছেই আসতে হবে। আর কত পার্ট অফ দ্য পোর্টফোলিও আপনি রাখবেন সেটাও রাখতে হবে। বিকজ কোনো সময় লিস্ট হওয়ার আগেও যদি বেচতে হয়, সেটাও আমরা করি হিসেব মতো, লিস্টিংয়ের জন্য ফেলে রাখি না। আজকে দেয়ার আর মোর দেন 6,000 to 7,000 আনলিস্টেড স্টকস, বাট বাইফার্কেট করে আমাদের প্রত্যেকটা রিসার্চ পেপার করে আমরা ওখান থেকে কিছু স্টক আনাচ্ছি, এখান থেকে কিছু স্টক আনাচ্ছি। আর সবচেয়ে এটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি কিন্তু যে কোনো ডিম্যাট থেকে করতে পারবেন। আপনার জিরোদা থাকুক, আপনার গ্রো থাকুক, আপনার আপস্টক্স থাকুন, আপনি কিন্তু যে কোনো ডিম্যাট থেকে আমাদের দ্বারা করতে পারবেন। ইন হাউস আমরা এনএসসি বিএসসি থেকে অর্ডার পাঞ্চ করিয়ে দিতে পারবো। পুরোপুরি যে জিনিসটা থাকবে, আমাদের হেডেক থাকবে, পুরো জিনিসটা কিন্তু আমাদের গাইডেন্সে হবে, আমাদের টিমের গাইডেন্স হবে। হোপফুলি ফার্স্ট পার্টটা আমি বোঝাতে পেরেছি। সেকেন্ড পার্ট রাজ আপনাকে ডাউন সাইড প্লাস যেগুলো আপসাইড হয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে আনলিস্ট নিয়ে বোঝাবে, প্লাস কিছু কোশ্চেন যেরকম নিয়ে নেয় সেরকমভাবেই করবে। তো কৌশিক তো ডেটা ওরিয়েন্টেড থিওরিটিক্যালি খুব ভালো বুঝিয়ে দিল। এবার আমি কিছু কিছু থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুটো মিক্সচার করে আমি এখন বোঝাবো। সিম্পল পাতি ভাষায় এই এক্সাম্পলটা দেওয়ার আগে
স্টকের একটা রিয়েল এক্সাম্পল হচ্ছে, ধরুন লেটসে আজকে একটা কোম্পানি ফর্ম হলো, কোম্পানির নাম হচ্ছে ধরুন সুইগি বা জোম্যাটো। এখন তো আপনারা নাম জানেন, বাট সুইগি জোম্যাটো ধরুন ফর্ম হলো 2011 সালে, ঠিক আছে। এবার এটা কিভাবে ফর্ম হলো? ফার্স্টে নর্মাল ছিল, তারপর এটাকে প্রাইভেট লিমিটেড ফর্ম করা হলো। আপনাদেরও যারা যারা বিজনেস করেন অনেক প্রাইভেট, এই এক্সওয়াইজি প্রাইভেট লিমিটেড সব তো জানেনই। এবার এই প্রাইভেট লিমিটেডটাই বা এই শুধু লিমিটেডটাই, ঠিক আছে, এটাকেই আপনারা এখানেই আমরা ইনভেস্টমেন্ট করলাম প্রথম 1 বছর বা প্রথম 2 নম্বর বছর বা প্রথম 5 নম্বর বছর, ঠিক আছে। এবারে সুইগি জোম্যাটো কি হলো? সুইগি জোম্যাটো আজকের দিনে আইপিও নিয়ে আসলো অ্যান্ড তারপরে এখন লিস্টেড হয়ে গেল। তো এটা প্রাইভেট লিমিটেড ছিল, এখন এটা পাবলিক লিস্টেড হয়ে গেল। এবার এই পাবলিক লিস্টেডে আপনারা কিনছেন, কিনে ভাবছেন জোম্যাটো খুব ভালো কোম্পানি, খুব ভালো শেয়ার, অবশ্যই ভালো কোম্পানি, নাহলে এত বছর বাড়বে কি করে। কিন্তু মনে আছে জোম্যাটো যারা যারা প্রথমে কিনেছিলেন 180 টাকার ভাওতে 2021 বাইশ নট রং 21 বা 22 লিস্ট হয়েছিল ডিসেম্বর মাসের দিকে, তো ওইখানে 180 থেকে পড়ে গেছিল দিওয়ালি অবধি 50 টাকায়। তো 60% অবধি এক সময় ডাউন ছিল, তারপরে আবার বেড়েছিল, অবশ্যই 60% অবধি মাইনাস ছিল। এটা কেন মাইনাস ছিল? বিকজ আপনারা একদম শেষে কিনছেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইকেল, আপনারা একদম শেষে কিনছেন। আইপিও তে জোম্যাটো 100%-এর কাছাকাছি প্রায় প্রফিট দিয়েছিল, কিন্তু আইপিও অনেকে পেয়েছে অনেকে পায়নি। কিন্তু হোয়াট ইফ এই জার্নির মধ্যে এইখানে যদি প্রথম বছর বা দ্বিতীয় বছর বা আইপিও আসার আগে 2-3 বছর আগে যদি এখানে কিনে নেয়, তো শেয়ারের দামটা তো 1 টাকা বা 10 টাকা ফেস ভ্যালু থেকে শুরু হয়েছে। এই 10 টাকার শেয়ারটাই আইপিও আস্তে 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 কত, আইপিও আসার আগে 120 টাকা অবধি গেছে, তাহলে 10 গুণ আনলিস্টেড অবস্থাতেই হয়ে গেছে। এবার আইপিও লিস্ট হলো 180 টাকায় অ্যান্ড সেইটা নেমে আবার হয়ে গেছিল 50 টাকায়, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এরকম ভাবে জিনিসটা হয়। তো আমাদের সাইকেল, আজকের সাইকেল হচ্ছে এইটা, তো আপনারা জানেন আমাদের সাইকেল আজকে করছি যে আইপিও আসার আগে এই সেগমেন্টটাকে আমাকে ধরতে হবে, যেগুলো বারবার 10-15-20 গুণ করে দেয়। এবার এটা কেন কমে কেন বাড়ে সেটা আমি, কেন প্রি আইপিওতে যাবো, কেন আমি লিস্টেড মার্কেট বলছি না, সেটা আমি পরে ডিসকাস করছি 5 মিনিট পরে, ঠিক। আরেকটা এক্সাম্পল দিই, যে দেখবেন পিক 15 বা যেটাকে বলা হয় সিকোয়া ইন্ডিয়া, সিকোয়া ক্যাপিটালের একটা ইন্ডিয়ার পার্ট সিকোয়া ইন্ডিয়া বা ওয়াইসি, ওয়াইসি মানে হচ্ছে ওয়াইসি কম্বিনেটর। এটা হচ্ছে সব বড় বড় ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম। আর রিবিট পকেট, এরা লাস্ট 4 বছর আগে গ্রো যে অ্যাপ আপনারা ইউজ করেন, এখানে দেখবেন লোগোও আছে, অনেকে তো গ্রোথে ইনভেস্টমেন্টও করেন লিস্টেড স্টকসের জন্য, মিউচুয়াল ফান্ডসের জন্য। এই গ্রোথে স্টেক কিনেছিল অ্যান্ড ইনভেস্টমেন্ট করেছিল সামথিং এক্সওয়াইজি অ্যামাউন্ট, এখানে আপনারা পড়তেই পারেন। অ্যান্ড এরা, এখানে লেখা আছে দেখুন $295.2 মিলিয়ন আনলিস্টেড মার্কেটে। এরা 94x রিটার্ন নিয়ে বেরিয়েছে, 94% না, 94x রিটার্ন, মানে 1 লক্ষ টাকাটা 94 লাখ টাকা বের করেছে, মানে পার্সেন্টেজ হিসাবে 9400%, 9400% রিটার্ন কত 4 বছরে। আপনারা এইটাকে সার্চ করলেই আপনারা আর্টিকেল পেয়ে যাবেন, পিক 15 ওয়াইসি গ্রো রিটার্ন এরম বা গ্রো এক্সিট এরম সার্চ করলে পেয়ে যাবেন। এবার এক্সিট যে করছে এই আইপিও আসার পর, আইপিওর পর 6 মাস লক ইন হয়, তারপর যে এক্সিট করছে, এখানে যে সেল করছে, আপনারা ভাবছেন কি আইপিও এসছে গ্রোর এক্ষুনি কিনে নিয়ে নাহলে অপরচুনিটি মিস হয়ে যাবে, কিন্তু এরা যে সেল করছে, এদের প্রফিট বুকিং করছে, এর মালগুলোই তো আপনারা বাই করছেন, এরা যে সেল করছে এটাই বাই করছেন। 6 মাস পরে দেখবেন এই সেলিং প্রেশারে ডাউন হয়ে গেছে জোম্যাটোর মতো, তখন ভাববেন শেয়ার মার্কেট বাজে, বাট আপনার কাছে তো অ্যাক্সেসই নেই ঠিকঠাক সময় ইনভেস্টমেন্ট করার। গ্রোকে মনে করছেন আইপিও এসছে মানে খুব ভালো শেয়ার, তা আজকে যদি গ্রো ভালো শেয়ার আপনার কাছে হয়, তাহলে 3 মাস পর, 3 মাস আগে কিনলে কি সেটা খারাপ শেয়ার থাকতো? দি অ্যান্সার ইজ নো। এই এনএসি এখনো আসেনি, সেই এনএসি আসেনি মানে এখন বাজে, আর 6 মাস পর আইপিও আসবে ধরুন অগস্ট সেপ্টেম্বর মাসে ধরুন, তাহলে তখন এনএসি ভালো? দি অ্যান্সার ইজ নো। কিন্তু এনএসি আসার আগে আপনারা কিনবেন 2000-2500, তারপরে হয়তো পড়ে যাবে, প্রফিট বুকিং আসবে। কিন্তু আমরা তো 800 কিনে 1800, আমরা ভিডিওতে দেখেওছি যে আমরা 800 কিনে 1800 দুগুণের বেশি নিয়ে বসে আছি অলরেডি। অ্যান্ড এনএসি অনেক ক্লায়েন্টকে, যারা যারা সাক্ষী আছেন নিচে কমেন্ট করবেন, এনএসি অনেককে 1500 থেকে 2000 রেঞ্জে অনেককে কিনিয়ে বসেও আছি আমরা, আইপিও লিস্ট হয়তো 2500-এর কাছে হবে। তো সেটাই আমরা বারবার বলছি যে আমি একটা শেয়ার যেটা ফিউচার আমি টার্গেট করে রেখেছি যে আমার আসবে, অ্যান্ড সেটা আমার তখন প্রথম জিনিস টাকা রেডি করে কিনবো, ওয়াই নট সেটাকে 1-2 বছর আগেই কিনে নিই, তাহলে আইপিওর কোনো কম্পিটিশনই নেই অ্যান্ড কনফার্ম আমি পেয়ে যাচ্ছি আগে থেকে, না আইপিও আস্তে আস্তে আমার 2-3 গুণ হয়ে যাচ্ছে। কার ভালো? আমারই ভালো, বিকজ আমি একমাত্র 3টে লেটারে আমি ফোকাস করি, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু যে কোনো আমি আনলিস্টেড শেয়ার যে কোনো অ্যাপ থেকে কিনলাম, সেরকম কি করা যায়? দি অ্যান্সার ইজ হ্যাঁ, আপনি ইচ্ছা থাকলে করা যায়, কিন্তু সেম লিস্টেড মার্কেটের মতনই। কি ভুল রিসার্চ হলে IRFC RVNL এর মতো শেয়ার কিনেও লস করতে পারেন, অ্যান্ড ঠিক রিসার্চ হলে এই মার্কেটের এই সিচুয়েশনেও আজকে যেমনি BSE অল টাইম হাই লাইফ হাই লাগিয়েছে,
তো রিসার্চটা এখানে ম্যাটার করে। কেন? বিকজ জাস্ট লাইক একটা কয়েনের দুটো সাইড আছে, হেড অ্যান্ড টেল। আমি হেডটা দেখালাম, এবার টেলটা দেখুন। টেল ইজ লাইক ওয়ো শেয়ার প্রাইস। ওয়ো সবাই জানেন, ওয়ো হোটেলস। তো ওয়ো হোটেলস ধরুন র্যান্ডামলি আমার কথা ফার্স্ট পার্ট শুনে কেউ মিনিমাইজ করে এক্ষুনি কিনে নিল র্যান্ডাম একটা শেয়ার, অ্যান্ড ওয়ো অনেক বড় শেয়ার বলে মার্কেট ক্যাপ দেখলো, র্যান্ডাম কিছু দেখলো, কিনে এখানে কেউ দেখুন 22 সালে কেউ ওয়োতে কেউ 70-60 টাকা 70 টাকা রেঞ্জে কিনেছে, তারপর কেউ 40 টাকা 50 টাকা রেঞ্জে কিনেছে, যে যেখানেই কিনেছে আজকে ওয়োর দাম 20-22 টাকায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে 60-70%, অলমোস্ট 80% ফল। তো এইখানেও কিন্তু যদি ঠিকঠাক অ্যানালিসিস না করা হয় লস হতেই পারে। আপনারা হেডফোন ইউজ করেন, ইয়ারফোনস ইউজ করেন বোট কোম্পানি, আমান গুপ্তার কোম্পানি, শার্ক ট্যাঙ্কে দেখেন অনেকে জানেন, বোটের আনলিস্টেড শেয়ার ইমাজিন মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো এইটার কি হয়, এটারই আইপিও সামনে আসবে, আপস্টক্সে যাবেন দেখবেন আপকামিং আইপিওতে দেখাও যাবে ওয়ো আর বোট। এবার আজকে দাম চলছে 900 টাকা, এটা আইপিও আসলেই আপনি সার্চ করলে ডিরেক্টলি কিনতে পারবেন, বাট এখন কিনতে পারছেন না। আমাদের থ্রুতে কয়েকটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যাদের কাছে অ্যাক্সেস আছে তাদের থ্রুতে কিনতে পারবেন, বাট র্যান্ডাম নিজে থেকে কিনলে কি কেনা যায়? দি অ্যান্সার ইজ ইয়েস, বাট আপনার সেই লসই আপনারই হবে। 1300 টাকার শেয়ারটা আপনি কিনেছেন বেশি দিন আগে না, 2022-23-এ, সেটা কিছুদিন আগে 1500 তো ছুঁয়েছে। কিন্তু তারপরে এই সি দেখেন, সি মানে হচ্ছে কর্পোরেট ডিল হচ্ছে কিছু, এখানে কিছু কর্পোরেট প্রমোটাররাও সেল করেছে। এই জিনিসটা যদি আপনি প্রফিট বুক না করতে পারেন, দেখুন এক্সিট পয়েন্ট না হলে এখন কারেন্টলি 895, 900 নিচে চলে এসছে। আপনি যেখানেই কিনেন দেখুন লস, অল্প লস বাট লস। দেখুন 32% সিন্স ইনসেপশন লস। তো এটাই বলছি, রিসার্চ কিন্তু এখানেও ব্লাইন্ড ফোল্ড হলে এখানে হয় না। পয়সা আপনার একটা জিনিসই মাথা লাগানো দরকার, সেটা হচ্ছে রাজ, আই ওয়ান্ট অনলি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবার আপনি এখানে আপনার চাই রিটার্ন, আমাদের চাই রিটার্ন যেন তৈরি হয়, আর ফর রিটার্ন। আর আমরা এখানে বলি আর একটা আর যোগ করে দিন, আর ফর রিসার্চ। এই রিসার্চটা যদি না হয় ঠিকঠাক, তাহলে রিটার্ন আপনি ভুলে যান, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এই রিসার্চটা যদি ঠিকঠাক না হয় তাহলে রিটার্ন তো ভুলেই যান। তাহলে এখানে ফুল ফর্মটা করুন, রিসার্চ অন ইনভেস্টমেন্ট, সিম্পল অ্যাজ দ্যাট। তো যাতে রিসার্চ যত করবেন তত ইনভেস্টমেন্টসের আপনার রিটার্ন আসবে, সিম্পল। তো এই রিসার্চটা করার জন্য আমরা থাকছি। এবার কিভাবে থাকছি না থাকছি আমি বলছি, বাট আমি আনলিস্টেডই কেন, লিস্টেড মার্কেট দেখবেন লাস্ট কিছুদিন ধরে আমরা যখন লাইসেন্স ছিল না বা আমরা টেস্টিং ফেজে ছিলাম, আমরা আনলিস্টেডের জন্য ওয়েট করছিলাম, বাট আমরা কোনো সময় কিন্তু লিস্টেড মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য প্রমোটই করিনি। সবসময় বলেছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, প্রথম 1 কোটি 2 কোটি বানিয়ে নিন, যার যেমন গোল, তারপরে আপনি স্টক মার্কেটে লিস্টেডে যান। বাট আমি ফার্স্টে ইনভেস্টমেন্ট করতে বলিনি, কিন্তু আমি ফার্স্টে প্রি আইপিওতে ইনভেস্টমেন্ট করতে বলছি। দেয়ার আর সাম রিজন। কেন রিজন? বিকজ এখানে একটা রিসার্চই শুধু হয়ে যায় ঠিক। কোন রিসার্চে? যদি এখানে ফান্ডামেন্টাল, যদি কোম্পানি ঠিক হয়, যেমনি বোট আর ওয়ার ফান্ডামেন্টাল ফার্স্ট থেকেই বাজে, আমার ভালো লাগে না, লস মেকিং লাগে। তো ফান্ডামেন্টাল যদি ঠিক হয় তাহলে এটা প্রফিট হতে বাধ্য, যতই রিসেশন চলে আসুক, যতই মার্কেটে যা খুশি হয়ে যায়। কেন? বিকজ TCS ইনফোসিস তো ফান্ডামেন্টাল খুব ভালো, বাট এটা লিস্টেডের মধ্যে পড়ে বলে এখানে FII আর DII মার্কেট ডাউন হলে বা ডলারে ইম্প্যাক্ট পড়লে সেল করে বেরিয়ে যেতে পারে, ওই জন্য সেলিং প্রেশার আসে। কিন্তু এইখানে 99% চান্স FII আর DII থাকেই না। এখানে থাকে হচ্ছে ভিসি ফার্মস থাকে, এখানে থাকে রিটেলাররা কম থাকে, এখানে থাকে হচ্ছে প্রোমোটার্স, কোম্পানির মালিকরা থাকে। তো কোম্পানির মালিকরা কি নিজের কোম্পানি নিজেরা কি বেচে দেবে? তাহলে প্রোমোটাররা কি করবে? ভিসি ফার্মরা কি করবে? তো রিটার্ন নেওয়ার জন্য এসছে। ভিসি ফার্মরা IPO আসার 6 মাস পর সেল করে, ডিল করে, রাইট? তো ওই জন্য কি ফান্ডামেন্টালি ভালো হলে তবেই। এবার ফান্ডামেন্টালি ভালো হতে হতে খারাপ হয়ে যেতে পারে আস্তে আস্তে, একটা কোয়ার্টারে বাজে কোনো কনকলে ঢুকলেন, কনকলে আপনি দেখতে পেলেন যে ভুলভাল রিপোর্ট আসছে, তো তখন এক্সিটটাও তো বলতে হবে, এক্সিট থেকেই তো প্রফিট হয়। কেন এক্সিট থেকে প্রফিট হয়? কেন? বিকজ এই সেম বোটের শেয়ারটাই দেখুন, বোটের শেয়ারটা যে এই 900 টাকা বা 1200 টাকায় কিনেছে, কেউ যদি এই সি বা কর্পোরেট ডিলিং এই কনকলে ঢুকে যদি আমরা নেগেটিভ নিউজ দেখে এক্সিট করতে পেরেছি, 1500 বেচে সেটা প্রফিট নিয়ে বেরিয়েছে, বাট কেউ এসব ট্র্যাক করেনি, জাস্ট অন্ধের মতো কিনে রেখে দিয়েছে, সে দেখুন অন্ধের মতো লস আউট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এমনি অন্ধকার হয়ে গেছে পোর্টফোলিও, রাইট? তো ওই জন্য জাস্ট ফান্ডামেন্টালি স্ট্রং থাকতে হবে, প্লাস ফিউচারে ফান্ডামেন্টালি স্ট্রং থাকতে হবে, শুধু এখন না। কেন? বিকজ যখনই উইক হবে তখন আমাকে ইন্টিমেশন দিতে হবে যেটা এখন উইক হয়েছে, এবার এটা প্রাইস ফল করতে পারে। তো এটা আমাদের থেকে আপনারা কি করতে পারেন, কোনো জায়গায় হেল্প পাবেন না, হেল্প পেতে পারেন। তো ফার্স্ট জিনিস হচ্ছে FII DII আমাদের কনসেন্ট্রেশন থাকে না অত, তাই জন্য সেলিং প্রেশার, রিসেশন চলে আসলো, ওটা ফান্ডামেন্টালি স্ট্রং থাকলে বাড়তেই থাকে। যেমনি গ্রো, যতই মার্কেটে যা হয়ে যাক, 94x দিয়েছে 4 বছরে, পরাগ পরিকের শেয়ার 5 গুণ দিয়েছে, কিন্তু এইগুলোকে আমি উদাহরণ দিচ্ছি কেনার জন্য? দি অ্যানসার ইজ নো। এইরকমই আমরা 5টা শেয়ার লাস্ট 1 বছর 365 দিন ইউজ করেছি 5টা শেয়ার বার করার জন্য,
অ্যান্ড সেটা আমাদের 31 তারিখ এই মাসের শেষে আমাদের কনফার্ম হবে। যারা যারা ইন্টারেস্টেড, আপনাদের হাতে 6 মাস অব্দি টাইম থাকবে, 4 to 6 মান্থস টাইম থাকবে। জাস্ট নাম লিখিয়ে রাখবেন, পোর্টফোলিও কিছু থাকলে দিয়ে রাখবেন, আমরা ঠিকঠাক সময় লিস্টেড মার্কেটগুলো সেল করে দেবো রিসেশন আসার আগে, বিকজ ব্যাড টাইমস আহেড। ওইগুলোকেই যেগুলো এফেক্ট করবে না সামনের দিনে রিসেশনের সময়, সেইগুলোকে আমি ঘুরিয়ে প্রি আইপিওতে ভালো জিনিসে দিয়ে দেবো, যেগুলো হয়তো বাড়লে বাড়তে পারে। বাট হ্যাঁ, সব ডিসক্লেমার দিয়ে দিই, আমি ভগবান না বা আমি কনফার্ম 100% কিছু বলছি না। হ্যাঁ, আমাদের রিসার্চে থাকলে 5টার মধ্যে 5টা স্টকই ডুবে যাবে ওরকম না, 2টো স্টক মাল্টিব্যাগার হয়ে গেলেই পোর্টফোলিও দাঁড়িয়ে যাবে, 3টে না চললেও হবে। বাট স্টিল লস হওয়ার চান্সেস থাকে, প্রফিট হওয়ার চান্সেস থাকে 2 রকম। ঠিক আছে, তো সেইটা কিন্তু বুঝে। অ্যান্ড এমন না যে আপনার পোর্টফোলিও আমাদের কাছে কিছু নেই, না থাকলে তো 5 লাখ দিয়ে শুরু বলে দিয়েছি, কিন্তু আপনার জানো ওভারঅল নেটওয়ার্থের 5 to 10% বেশি প্রি আইপিও না হয়। মানে আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, 10-15 লাখের বেশি যেন না ইনভেস্টমেন্ট হয়। আপনার ধরুন নেটওয়ার্থই 10 লাখ, আপনি 10 লাখ ইনভেস্ট করছেন, সেটা যেন কোনোদিন না হয়। ঠিক আছে, তো কিছু কিছু আমরা যদি এরপরেও আপনার, আমি জানি কোয়েশ্চেন্স থাকবে, তো কি করে পাবেন অ্যান্সার্স, নিচে কমেন্ট করবেন, লাইক করে কমেন্ট করবেন, নাহলে হবে না। লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন যারা যারা নতুন এই জিনিসটা বুঝলো, অ্যান্ড নিচে কমেন্ট করবেন আপনার কোয়েশ্চেন, নেক্সট ভিডিওতে আমরা অ্যান্সার দিয়ে দেবো। জাস্ট এই কোয়েশ্চেনগুলো নেওয়ার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। দেখুন, অনেক জায়গা থেকে আপনারা প্রি আইপিও 2-1টা জায়গায় কিনতে পারবেন। 2-1টা ড্রব্যাক আছে। নাম্বার 1 ইজ আপনারা আইপিও আসার আগে বেচতে পারবেন না। আমরা কি আইপিও আসার আগে চাইলে আমরা বেচে দিতে পারি, আমরাই আপনার সেলার হয়ে যাই, সরি বায়ার হয়ে যাই, আপনার একটা সেল করতে পারি। তো আইপিও আসার আগে বেচতে পারবো। অ্যান্ড আইপিও একবার চলে আসলে 6 মাস লক হয়ে যায়, সেটা আমাদের কাছে হবে না। হ্যাঁ, আইপিও আসার পর 6 মাস লকটা হয়ে যাবে, বাট আমরা ম্যাক্সিমাম আইপিও আসার আগে হয়তো বেচে দেবো, খুব ভালো ফান্ডামেন্টাল লং টার্ম হরাইজন না থাকলে। তার আগেই হয়তো বেচে অন্য স্টকে ঘুরিয়ে দেবো। নাম্বার 1 এইটা। আর নাম্বার 2 হচ্ছে রিসার্চ বা এক্সিট পয়েন্ট, যেটা এতদিনে তো বুঝেইছেন যে রিসার্চ করার ম্যাথডটা কি। আইআরএফসি, আরবিএনএল এর মতো বোকার মতো স্টক কিনে এখনো হয়তো 30-40% মাইনাসে আছেন। তো এইবার রিসার্চটা বুঝেছেন যে টিসিএস এর মতো শেয়ারও 50% ডাউন হতে পারে যদি ঠিকঠাক এন্ট্রি পয়েন্ট না হয়। তো এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন উইথ আ হোয়েল লট অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, বিকজ আমরা 100 কোটি টাকার উপরে আমরা কাজ অলরেডি করে নিয়েছি এই মার্কেটে, তাই জন্য আমাদের হেল লট অফ এক্সপিরিয়েন্স, আমরা নিজে থেকেই বলছি, বিকজ ভলিউমটাও ম্যাটার করে এখানে, নট আ ম্যাটার অফ জোক। আচ্ছা, সৌরভ চক্রবর্তী কমেন্ট করেছেন, অনেক ইনফরমেশন পাওয়া গেল প্রি আইপিও স্টকের ব্যাপারে। আপনি যে আনলিস্টেড স্টকগুলো দেবেন সেগুলো লিস্টেড হতে মিনিমাম কত টাইম লাগতে পারে? কোনোটা 6 মাসেও আসতে পারে, কোনোটা 6 বছরও লাগতে পারে। 6 বছরের বেশি হবে না, বা আপনি অ্যাভারেজে ধরতে পারেন 2 to 3 ইয়ার্স ধরতে পারেন। বাট আমাদের এটাই একটা, যেটা আগে বললাম, যে সেটা লিস্ট হোক কি লিস্ট হোক কি না হোক, লিস্ট হওয়ার আগেও আমরা যেহেতু বেচে দিতে পারি, শুধু আমাদের কাছে অ্যাক্সেস এটা আছে, তাই জন্য আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের শুধু প্রফিট হওয়া নিয়ে কথা, সিম্পল। আপনি জাস্ট বলবেন যে 1 লাখ টাকা 2 লাখ করা নিয়ে কথা 3 থেকে 4 বছরে, সেটা আমরা ট্রাই করতে পারি, কনফার্ম হয় না, 99% ট্রাই করতে পারি, কিন্তু কিন্তু অ্যাটলিস্ট লস হওয়ার চান্সেসটা অনেকটা কমে যাবে, রাইট? এবার আপনাকে মাথায় নিতে হবে সেটা প্রি আইপিও দিয়ে ডবল হলো কি মিউচুয়াল ফান্ড দিয়ে হলো কি লিস্টেড স্টক দিয়ে হলো। ঠিক আছে, বিকজ লিস্টেড স্টকের শুরুই করছি আমরা 50 লাখ দিয়ে, সেভি রুল, আর এখানে আপনি 5 লাখ বা 3 লাখ দিয়ে ঢুকে যেতে পারছেন, এটাও একটা লুপ হোল কাইন্ড অফ। নেক্সট ইজ, খুব ভালো লাগলো, আমার 15,000 এসআইপি চলছে, গিফট সিটিতে কি 5,000 টাকা এসআইপি করা যাবে? দি অ্যান্সার ইজ নো। গিফট সিটিতে যখনই আপনি ঢুকতে পারবেন, যখনই ঢুকতে হয় আপনাকে $1.5 লাখ দিয়ে ঢুকতে হয়। বাট আমাদের কাছে একটা ডিএসপির আউটবাউন্ড প্রোডাক্ট আছে, তো সেইটা একমাত্র একটা প্রোডাক্ট যেটা আমাদের কাছে অ্যাক্সেস আছে $5,000 দিয়ে ইনভেস্টমেন্ট। তো যখনই আপনি করতে হবে, ডলারের ভাব হিসাবে 4.5 থেকে 5 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতেই হবে, ডিপেন্ডিং অন ডলার রেট। ডলার যদি এখন হয়ে যায় 110 টাকা করে রুপির আগেনস্টে, তাহলে 5.5 লাখ টাকা হয়ে যাবে এটা। তো সিম্পল, আপনার এসআইপি ফরম্যাটে হয় না, এসআইপি ফরম্যাটে কখন হবে? যখন 5 লাখ টাকা পার মান্থ আপনি করতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন ইজ, দাদা গোল্ড নিয়ে কিছু বলো, মোদিজি তো বলেছে গোল্ডে ইনভেস্টমেন্ট না করতে। আমি এটা আগেও অ্যান্সার দিয়েছি শর্টে, আমি 1 মিনিটে শেষ করবো। মোদিজি ইজ নট আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার। তো মোদি কখনো বলতে পারে না, মোদিজি কখনো বলতে পারে না যে গোল্ডের দাম এখানে পড়বে, দামের হিসাবে কিছু বলছে না। মোদিজি এখানে জাস্ট বলছে যে গোল্ড আমরা যে কিনি, এই যে জুয়েলারি, যে একটা সোনার হার যে কিনছি, বাইরে থেকে সোনা মাইনিং হয়, ইম্পোর্ট হচ্ছে ইন্ডিয়াতে, বাইরে থেকে এক্সপোর্ট হয় আর ইন্ডিয়া ইম্পোর্ট করে। এই যে ইম্পোর্ট করছে, এই যে ইম্পোর্ট করে সোনাটা নিচ্ছে, সোনাটা নিয়ে কি করছে, আপনারা কিনছেন, কিনে আপনারা টাকা কাকে দিচ্ছেন? টাকা দিচ্ছেন যেখান থেকে কিনেছেন সেই রিটেলারকে। সেই রিটেলার কার থেকে কিনেছে? কোনো একটা হোলসেলার থেকে কিনেছে, ডিস্ট্রিবিউটার থেকে কিনেছে, সেই হোলসেলার, সেই ডিস্ট্রিবিউটার হোলসেলারকে টাকা দিচ্ছে, সেই হোলসেলারটাই বাইরে টাকা পাঠাচ্ছে সেই জার্মানি বা যেখান থেকে সোনা এসছে। বাইরে টাকাটা কিভাবে পাঠায়? ডলার দিয়ে। ডলার দিয়ে যখনই পাঠাতে হবে, ডলার কিনতে হয় ফার্স্টে, যখনই ডলার কিনছে
আপনার সোনা কেনার জন্য কিন্তু তাকে ডলার পাঠাতে হচ্ছে। এইখানে ইন্ডিয়ার রুপি উইকেন হয়ে যাচ্ছে, সিম্পল ফান্ডা। তাই জন্য বলেছে একটুখানি না কিনতে। এর আগে কিন্তু চিদাম্বরম বলেছিল, ফিনান্স মিনিস্টার যখন ছিল, এর আগে ইন্দিরা গান্ধীও বলেছিল, ঠিক আছে। অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কিন্তু মোদি বলেনি, বিকজ লাইসেন্স নেই। আর একটা জিনিস বলে দিই, মোদি তো এর আগেও বলেছিল যে ইনভেস্ট ইন পিএসইউ স্টক, সরকারি স্টকসে ইনভেস্টমেন্ট করুন, বিগ র্যালি অ্যাহেড। মনে আছে 2024-এর জুন জুলাই মাসে? তারপরে ওটাই হয়েছে টপ, তারপরে কেউ ওখান থেকে রিকভারও করতে পারেনি। তো এবার বুঝতে পারছেন তো মোদি কেন বললো? ইভেন মোদি বলা দুদিন পরেই 5% গোল্ড একদিনে বেড়ে গেছে। এবার বুঝিয়ে, বাকি আমি রেকমেন্ড করলাম না যে গোল্ড ভালো খারাপ, এটা বললাম না, জাস্ট অ্যান্সার দিলাম। আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, গ্রো অ্যাপ থেকে গিফট সিটি থেকে ইনভেস্ট করাবে? দি অ্যান্সার ইজ পার্শিয়ালি ইউ আর রাইট। মানে আপনি যদি আমাদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন, আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা টপ র্যাঙ্কড যাদের কাছে আছে তাদের থেকেই করতে হবে, তবে গ্রো অ্যাপে আপনি সেটেলমেন্ট আপনি দেখাতে পারবেন। নাহলে গ্রো অ্যাপ থেকে ডিরেক্ট গিফট সিটি সার্চ করুন, কোনো প্রোডাক্টই নেই, অ্যালাউই নেই এগুলো, বিকজ এগুলো টপ এইচএনআই প্রোডাক্টস, অ্যান্ড যাদের কাছে খুব নলেজ আছে। ডিরেক্ট নলেজ আপনাকেই করতে হয় ক্রেটার, অ্যান্ড আপনাকেই সিলেক্ট করতে হয়। যদি পারবেন না এইগুলো ক্রেটার সিলেক্ট করতে, এত নলেজ নিতে, তাই জন্য গ্রো অ্যাপে ডিরেক্ট প্ল্যাটফর্ম এগুলো ডিরেক্টলি নেই। বাট আপনি গ্রো অ্যাপে যদি সেটেলমেন্ট করাতে চান, তার সিএমএল বা সিএমআর কপিতে আমাদের ডিপিআইডি থাকে, ওই ডিপিআইডিতে আমরা স্টোর করিয়ে দিতে পারি থ্রু বিএসসি প্ল্যাটফর্ম। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে কেটার করে তার থেকে নিতে হবে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল আমাদের থেকে আপনি নিতে পারেন, বাট গ্রোথেই সেটেলমেন্ট চাইলে ওটা হয়ে যায়, যে আমি ওখান থেকেই দেখবো, তো হয়ে যাবে ওটা। সে আপনি জিরোদা ইউজ করুন, আপস্টক্সেস করুন, হোয়াট এভার, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনাদের ভালো লাগলো। যদি কোনো ওয়ান্সিল, আমি বারবার বলছি এটা, রিসেশনে আসার সময় যে জিনিসগুলো বাড়বে সেই জিনিসগুলোর আমরা ফোকাস করছি, ওয়ান্স ইন আ লাইফ টাইম চান্স। আপনারা ওয়েট করবেন, মানে পৃথিবীতে অনেকবার আপনি 5 লাখ 3 লাখ 10 লাখ কামিয়ে নেবেন। যদি এইবারে মিস করেন, আমি জানি না আবার এই এতটা মেহনত করে 1 বছরে 5টা শেয়ার আমি কবে আবার এতটা মেহনত করে বানাতে পারবো, আই ডোন্ট নো। তাই জন্য আমি জাস্ট আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্ট মানে বুঝতেই পারছেন, যে এইবারে এই 5টা শেয়ার যদি নিতে পারেন, অ্যান্ড এটাকে 4 to 5 ইয়ার্স, 3 ইয়ার্সের টাইম আছে, বাট তাও 4 থেকে 5 বছরের টাইম হিসাবে মাথায় নিয়ে চলুন। আমি বলছি আপনারা হয়তো 99% চান্স রিগ্রেট করলে করবেন না। অ্যান্ড যদি কন্ট্যাক্ট করে ডিটেলস জানতে হয় বা অফলাইনে আমাদের সাথে, গিফট সিটি, বন্ড, ফিক্সড ইনকাম বন্ডস, এনসিডি, এমএলডি, পিএমএস, প্রি আইপিও, ডিবেঞ্চার, এনি কাইন্ড অফ ডিবেঞ্চার, এআইএফ, যা খুশি, মিউচুয়াল ফান্ডস, যা খুশি নিয়ে ডিসকাস করতে হয়, তাহলে 7003684863, এটা আমার পার্সোনাল নাম্বার। রাত 8টা থেকে 10টা, রবিবার ছাড়া, ছুটির দিন ছাড়া ফোন করতে পারেন, আমি একবারে না পেলে কল ব্যাক করে নেবো। আর একটা নাম্বার নিচেও দেওয়া আছে 6289541836, এটা হচ্ছে আমার পার্টনার যে ফার্স্টে বললো কৌশিকের নাম্বার। সেম টাইম আপনারা কল করতে পারেন, কলে একজনকে না পেলে আরেকজনকে করবেন, একবারে না পেলে একবারই করবেন, কিন্তু কল ব্যাক আমরা করে নিই। বাকি আপনারা অনলাইনে বা অফলাইনে আপনি কনসাল্ট করে আপনি স্টার্ট করতে পারেন। অনলাইনে একটু দেরি হয়, অফলাইনে তাড়াতাড়ি হয়ে যায়। কোনো কমেন্ট থাকলে বা কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে এটাকে কভার করে নেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।